আমাদের সঙ্গে আজকে আছেন অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, কবি এবং সাহিত্যিক, রাজনীতি পর্যবেক্ষক শামীম আজাদ এবং যুক্তরাজ্য থেকে সহকর্মী তানভীর আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে তানভীর, জানি যে কালকে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে বড় দুটি দল, ক্ষমতাসীন যারা কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি, এর ভিতরে আসলে কারা এখন পর্যন্ত জরিপে এগিয়ে আছেন বা ফলাফল যেটা আমরা মনিরুজ্জামান বাবুর রিপোর্টে দেখছিলাম, ভোটারদের মনোভাবটাও এরকমই কিনা? ধন্যবাদ। জনমত জরিপগুলোর ফলাফল বিশ্লেষণ এবং গত 14 বছরে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এখন মনে হচ্ছে যে নির্বাচনটি আসলে এমন একটা দিকে ঠেলে দিচ্ছে যে লেবার পার্টি ক্ষমতায় আসছে, এটি অনেকটা নিশ্চিত। প্রেডিকশন বলছে, যেমন প্রতিবেদনেও যেমনটা উঠে এসেছে, জয় অর্থাৎ সরকার গঠন করতে হলে 326টি আসন প্রয়োজন। লেবার পার্টির প্রেডিকশন 326 নয়, এখানে 325 থেকে 380, 425 থেকে 480টি আসন লেবার পার্টি পাবে। তাহলে দেখুন, সরকার গঠন করবার জন্য যে কয়টি আসন লেবার পার্টির প্রয়োজন তার চেয়েও প্রায় শতাধিক আসন লেবার পার্টি বেশি পাবে। এটি একটি বড় ধরনের বিজয় হবে 14 বছরে। এবং অর্থাৎ টনি ব্লেয়ার যখন ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলেন, তারপর যেভাবে লেবার পার্টি ভেঙে পড়েছিল, আবার লেবারের সেই উত্থানটির কথা আশঙ্কা করা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে কনজারভেটিভ দলের এই পরিস্থিতিতে 14 বছরে দেখুন 6টি প্রধানমন্ত্রী ব্রিটেন পরিবর্তন করতে হয়েছে। নিজের দলের মধ্যে ভাঙন, নেতৃত্বের সংকট, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ব্রিটেনের অবস্থান, সাম্প্রতিক সময়ে যে গাজার এবং ইসরায়েল ইস্যুতে ভয়াবহ একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এবং সিজফায়ার বন্ধ করবার জন্য নিজের রাজনৈতিক দলের মধ্যে বিভাজন, ঋষি সুনাকের কনজারভেটিভ দল থেকে নিজ দলের সদস্যরা ঋষি সুনাককে সমর্থন না দেওয়া, তারপর হচ্ছে বরিস জনসনের সাথে ঋষি সুনাকের দ্বন্দ্ব, এবং নিজের দলের মধ্যে এত সংকট। দেশের এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনের অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে এগুলো একটি কারণ। এছাড়াও পরিবর্তন, ঋষি সুনাকের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ ছিল ইমিগ্রেশন ইস্যু। ইমিগ্রেশন দেখুন, কিছুদিন আগে লেবার পার্টির স্যার কিয়ার স্টারমার তিনি বাংলাদেশিদের নিয়ে মন্তব্য করেও একটা বড় ধরনের সংকট তৈরি করেছিলেন। তারপরও লেবার পার্টি ক্ষমতায় আসবে এমনটাই আশা করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশের জন্য সুখবর, বাংলাদেশের এমপিদের সংখ্যা 4 জন আছে বর্তমানে। এই সংখ্যা 6 হতে পারে, হ্যাঁ। এবং প্রার্থীর সংখ্যা আগে আমরা 10-এর কম দেখতাম, এবার আপনি দেখুন সংখ্যাটা 30 ছাড়িয়ে 35-34 হয়ে গেছে। তো সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত এমপিরা আগে ব্রিটিশ পার্লামেন্টে এমপি পর্যন্ত হয়েছেন, এবার আমরা কমপক্ষে 2 জনকে অর্থাৎ মন্ত্রিসভায় দেখতে পাবো এমন প্রত্যাশা করছে, অর্থাৎ রুশনা আলী এবং টিউলিপ রেজন সিদ্দিক দুজনেরই, যদি লেবার পার্টি জয় পায়, দুজনেই মন্ত্রিসভায় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। জি, শামীম আজাদ, আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? কারণ আমরা দেখছি যে ঋষি সুনাক তিনি অর্থনীতি পুনর্গঠনে, বলা হয় যে ব্রিটেনের মানুষ এটা স্বীকার করেন যে কিছুটা স্টেবল তিনি করতে পেরেছেন যে পরিস্থিতি থেকে। তারপরেও আসলে এরকমটা কেন? মানে জরিপে বলছে যে ঋষি সুনাক নিজেও হেরে যেতে পারেন। মানে এটার ভোটারদের এই মনোভাবের আসলে কারণ কি? শামীম আজাদ, আমি 4টি বিষয় বলবো। সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে ব্রিটেনের সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ যারা রাজনীতিতে সেভাবে সংযুক্ত নয়, তারা সবচেয়ে যে ব্যাপারটা নিয়ে তারা ভাবেন সেটা হচ্ছে তাদের নিত্যদিনের প্রয়োজনগুলো, তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলো কিনা, বিদ্যুৎ বিলটা তারা ঠিক মতো দিতে পারছেন কিনা, এবং দেখেন যে সমাজের মধ্যে হানাহানি কতটা বেড়েছে, কতটা নিরাপত্তাহীনতা বেড়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষরা ভাবেন যে 14 বছর তো দেখলাম, এবার তাহলে পরিবর্তন চাই। সোজা সাপটা একটা হিসাব। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এতগুলো আমরা প্রত্যাশিত পোল বা যা দেখে মন্তব্য করছেন, আমাদের তানভীর করছেন বা এখান থেকে বিবিসি করছে, সেগুলো তখনই সত্যি হবে যদি তরুণরা ভোট দিতে যান। ব্যাপক সংখ্যক তরুণরা ভোট দেননি বলেই কিন্তু ব্রেক্সিটের জয় হয়েছিল। এই তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে কিন্তু স্যার কিয়ার স্টারমার অনেক উদ্যোগ নিয়েছেন।
আর রক্ষণশীল দল বলে কথা, রক্ষণশীল দলের বেশিরভাগ মানুষই আসলে দেখা যায় যে বয়োবৃদ্ধ বা পুরাতনপন্থী, সুতরাং এটার উপর নির্ভর করছে। 3 নাম্বার যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যদি বৈশ্বিকভাবে তাকিয়ে দেখি, সর্বত্রই কিন্তু মৌলবাদের একটা উত্থান হয়েছে। তেমন করেই কিন্তু আবার যে নাইজেল ফারাজকে অত্যন্ত মানে কি বলা যায়, পরাজিত অবস্থায় থাকতে হলো, তিনি আবার কিন্তু পুনরুত্থান করেছেন, স্ফিংসের মতো জেগে উঠেছেন এবং রিফর্ম পার্টি নিয়ে এসছেন। এটাও ব্রেক্সিটের সুবিধা কনজারভেটিভ বা রক্ষণশীল দল পারেনি নিতে বলে তিনি মনে করেন, এবং দেখা যাচ্ছে এরা কিন্তু রক্ষণশীল দলের কিছু ভোট পেয়ে যাচ্ছে। 4 নম্বর এবং সর্বশেষ ব্যাপার, যে অবস্থা তো আসলে ব্রিটেনের যে ক্রমশ মানে অবনতির দিকে বা ব্রিটেনের অবস্থা আর আগের মতো নাই, সেটা তো সত্যি। এর মধ্যে তিনটা জায়গা, গাজা, ইসরায়েল এবং ইউক্রেনের জন্য অনেক অর্থ বরাদ্দ করেছে ব্রিটেন। সব মিলিয়ে মানুষ আর চায় না যে যে পলিসিগুলোর মাধ্যমে, যে নীতিমালাগুলোর মাধ্যমে রক্ষণশীল দল এই 14 বছরে যে পর্যায়ে দেশকে এনেছে, মনে করে যে একটা পরিবর্তন আসা উচিত। এবং আমাদের দেশের মতোই বিকল্প তো আর নাই রে ভাই। গ্রিন পার্টি বলেন আর এই যে রিফর্ম পার্টি বলেন, এরা এসে শাসন করবে এটা বলা যায় না, এবং দেখা মানে ওই আস্থা নেই। আরেকটা ব্যাপার হলো, একটা সময় যে যখন লিবারেল ডেমোক্রেটস এবং রক্ষণশীল দল কোয়ালিশনে গেছিল, তখন কিন্তু আবার লিব ডেমের যে জনপ্রিয়তা ছিল সেটা তারা হারিয়েছে। দেখা গেছে এই দেশে আসলে কোয়ালিশনটা কার্যকর হয়নি। জি, অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, সরকারে কনজারভেটিভ বা লেবার যারাই আসুক, ব্রিটেনের নীতি কাঠামো বা তাদের যে সরকার চালানোর যে পদ্ধতি, সেগুলোতে আসলে কোনো ধরনের পরিবর্তন হয় কিনা, বিশেষ করে নীতির পরিবর্তনে। এবং আমরা যেটি দেখছিলাম যে লেবার পার্টির স্টারমার, তিনি আসলে বাংলাদেশিদের নিয়েও মন্তব্য, তার একটা খুবই মানে নানান জায়গায় আলোচনা তৈরি করেছে। সেই জায়গায় বাংলাদেশি কমিউনিটির ভিতরেও এটা নিয়ে খুব প্রতিবাদ ছিল। সব মিলিয়ে যদি মন্তব্য করেন। না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যে নীতির কথা বলছেন, অর্থাৎ ব্রিটেন রাষ্ট্র হিসেবে তার রাষ্ট্র পরিচালনার যে নীতি, সেটি যদি আমরা বাইলেটারাল যে রিলেশনটার কথা বলি, অর্থাৎ বিদেশ নীতির কথা বলি, সেই জায়গায় তাদের ফরেন পলিসি খুব একটা পরিবর্তন হয় না, সেটি সঠিক। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টিকে কেন্দ্র করে আমার মনে হয় যে ভোটের যে আপনার কিংবা জনমতের যে ব্যাপারটা, অর্থাৎ আপনার ঋষি সুনাকের দলের জন্য কিংবা কনজারভেটিভের জন্য একটু বিপদের দিকে তাদেরকে ফেলে দিল, সেটি কিন্তু একটা বড় নীতি, এবং সেই নীতিটা হচ্ছে অভিবাসন নীতি। এবং সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই, অর্থাৎ ঋষি সুনাক যদি আগাম নির্বাচনের ঘোষণা না দিতেন, তাহলে কিন্তু তার যে প্যাকেজ ছিল, অর্থাৎ রুয়ান্ডা নীতি, সেই নীতি অনুযায়ী তিনি কিন্তু নির্বাচনের আগেই, অর্থাৎ যারা অবৈধ অভিবাসী রয়েছে তাদের কানাডাতে পুনর্বাসন করতে চেয়েছিলেন কিংবা পাঠাতে চেয়েছিলেন, যেভাবেই আমরা বলি না কেন। এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে নিশ্চয়ই ব্রিটেনের এই নির্বাচনের ফলাফলে যদি আমরা দেখি যে কনজারভেটিভ এদের পরিবর্তে, অর্থাৎ ঋষি সুনাকের পরিবর্তে স্যার কিয়ার স্টারমার তিনি নির্বাচিত হন, অর্থাৎ লিবারেলরা যদি ক্ষমতায় আসে, তাহলে এটা তারা স্পষ্টতই ঘোষণা দিয়েছে যে তারা রুয়ান্ডা নীতি কার্যকর করবে না। কাজেই এটি একটি বিরাট পার্থক্য বলে আমি মনে করি। আর আরেকটি বিষয়, যে নীতির জায়গা থেকে আমার কাছে মনে হয় যে লিবারেলরা মানে যদি ক্ষমতায় আসে, অর্থাৎ আপনি কনজারভেটিভের বাইরে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যায় যে সাধারণত ইংল্যান্ডে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, তাদের মধ্যে ডানপন্থী বলি কিংবা বামপন্থী বলি কিংবা আমরা যদি সোশ্যালিস্ট বলি, যাই বলি না কেন, অন্তত এটা ঠিক যে তাদের মতো, অর্থাৎ কনজারভেটিভদের মতো এতটা উগ্র অবস্থানে অন্য কোনো রাজনৈতিক দল নেই বললেই চলে। আর যারা দুই একটি রয়েছে সেটি খুবই ছোট এবং সেটি আমলে নেয়ার মতো নয়। কাজেই ধরুন আমরা লিবারেল ডেমোক্রেটদের কথা বলতে পারি যে তারা একটি অত্যন্ত পরিশীলিত একটি রাজনৈতিক দল। পাশাপাশি আপনার রিফর্ম ইউকের কথা বলতে পারি। এখন ধরুন এর বাইরে যে গ্রিন পার্টি বা অন্যান্য যে পার্টিগুলো রয়েছে, সেগুলো আসলে ওই অর্থে ভোটের এতটা আবেদন তৈরি করতে পারে না। এটি গেল একটি বিষয়।
আরেকটি বিষয় হচ্ছে যে যে কারণে আমরা মনে করছি কিংবা প্রফেসি কিংবা আমাদের যে প্রিডিকশন, সেটা হচ্ছে যে এখানে এই নির্বাচনে কনজারভেটিভদের ভরাডুবি হবে, এটা এই প্রফেসি দেয়াই যায়। এবং খোদ যুক্তরাজ্যের যে গণমাধ্যম রয়েছে তারাও কিন্তু এটি মোটামুটি স্পষ্ট করেছে। এবং আমরা যে জরিপের কথা বলছি, সে জরিপগুলো কিন্তু দেখা যায় যে তার যে স্ট্যাটিস্টিক্স সেগুলো বিশ্লেষণ করলে যে অর্ধেকেরও কম জনমত নিয়ে এই মুহূর্তে ঋষি সুনাকের দল টিকে আছে কোন রকম ক্ষমতায়। এবং এক্ষেত্রে আপনি বিবিসির পলিটিক্যাল এডিটর ক্রিস ম্যাসন তার যে বিশ্লেষণ সেটা যদি আমি এখানে তুলে ধরি, তিনি কিন্তু একটি চমৎকার কথা বলেছেন যে এই নির্বাচন, যে নির্বাচন হবার কথা আগামী জানুয়ারি কিংবা আমরা যেটাকে বলতে পারি যে ডিসেম্বরের দিকে, সেই নির্বাচন এত আগে নিয়ে আসার মূল কারণই ছিল এটা যে কনজারভেটিভ পার্টির দিন দিন যে ভরাডুবি হতে যাচ্ছে সেটি তারা আঁচ করতে পেরেছে এবং তারা চাচ্ছিল যে একটি স্মুথ এক্সিট নিতে, অর্থাৎ সম্মানজনক একটি বিদায় নিতে। কিন্তু আমার মনে হচ্ছে যে সেটা বোধহয় হবে না, কারণ এই ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সমস্যা, বিশেষ করে সোশ্যাল সিকিউরিটি, যেটা ইউরোপের মতো দেশ, শুধু ইংল্যান্ড না, কোথাও কল্পনাও করা যায় না, যেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে ইংল্যান্ডে একদমই আপনি বলতে পারেন যে যার ভেঙে পড়েছে যে জায়গাটা, অর্থাৎ সামাজিক অপরাধ বেড়ে গিয়েছে, এই জায়গাগুলো ব্রিটেনের নাগরিকরা ইতিবাচকভাবে নিচ্ছেন না। পাশাপাশি যিনি এখন লিড দিচ্ছেন অপোজিশনে, অর্থাৎ তিনি কিন্তু বারবার ইকোনমিক রিফর্মের কথা বলছেন, স্বাস্থ্য সেবায় এক ধরনের গতিশীলতা আনার কথা বলছেন, জীবনযাত্রার ব্যয় কমানোর কথা বলছেন এবং সুস্পষ্টতই তারা রুয়ান্ডা নীতির বিরোধিতা করছেন। মোদ্দা কথা হচ্ছে এগুলো আসলে ভোটারদেরকে আকৃষ্ট করছে। হ্যাঁ, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে মোদ্দা কথা আমি বলবো যে এই পুরো ব্যবস্থাটার জন্য মূলত কনজারভেটিভ পার্টির যে নীতি এবং তার রাজনৈতিক দল হিসেবে কিংবা পলিটিক্যাল পার্টি হিসাবে তার যে ব্যর্থতা, সেটি কিন্তু স্পষ্ট হয়েছে জনগণের মাঝে। কারণ মাত্র 14 বছরে তাকে 6 জন প্রধানমন্ত্রী চেঞ্জ করতে হয়েছে এবং কোন প্রধানমন্ত্রী তার শেষ পর্যন্ত তার মেয়াদ শেষ করতে পারেননি। পাশাপাশি নিজের দলের মধ্যে একের প্রতি অন্যের অনাস্থা, বিদ্রোহ এবং মূলত ব্রেক্সিটের পরে এই প্রক্রিয়াটা আরো চরম আকার ধারণ করেছে এবং যার প্রভাবগুলোই আসলে আজকের এই নির্বাচনের ফলাফল হয়। জি, প্রভাবগুলো এরকম। তানভীর, যদি একটু ছোট করে বলেন যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে 34 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার ভিতরে কতজনকে আসলে আশা করা হচ্ছে যে তারা জিতে আসতে পারবেন? এখন পর্যন্ত জরিপ কি বলছে? ধন্যবাদ। একটি তথ্য না দিলেই নয়, বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটি নির্বাচনে প্রার্থিতা পাওয়াও একটা উৎসবের মতো। একটি রাজনৈতিক দলের, প্রধান রাজনৈতিক দলের ম্যান্ডেট আপনি পেয়ে গেলেন, এখন জয় পরাজয় তো অবশ্যই ভোটাররা নির্ধারণ করবে। যেমন ইলফোর্ড সাউথের কথা বলছি, ইলফোর্ড সাউথে প্রথমবারের মতো সাইদুজ্জামান নামে একজন ব্রিটিশ বাংলাদেশি, তিনি কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। এরকম লেবার পার্টি থেকে আরো অনেকেই নতুন করে মনোনয়ন পেয়েছেন। আমি দুজনের কথা একটু নাম না বললেই নয়, যে যাদের জয়ের সম্ভাবনা রয়েছে, নতুন দুজন, রুমি চৌধুরী, যিনি লুটনের উইটহাম থেকে নির্বাচন করছেন লেবার পার্টি থেকে, এবং আরেকজন হচ্ছেন কাউন্সিলর রুফিয়া আশরাফ, তিনিও সাউথ নর্দাম্পটনশায়ার থেকে করছেন। এই দুজনেরই জয়ের সম্ভাবনা খুবই বেশি। এই কারণেই গত নির্বাচনগুলোতে ভোটের ব্যবধান 33% এবং 30%, আর রুমি চৌধুরীর ছিল 35% এবং 28%। তাহলে দেখুন পার্থক্যটা খুব বেশি না। এদের জয়ের সম্ভাবনার কথাই বলছে জনমত জরিপগুলো। অর্থাৎ এত সুইং করছে ভোট, তো কনজারভেটিভ পার্টির এত ভয়াবহ পতন, তার মানে এই সিটগুলি কনজারভেটিভ পার্টি হারাবে। আর পপুলার এবং লাইম হাউসে আপনার আফসানা বেগমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন তার নিজের স্বামী, সাবেক স্বামী, অর্থাৎ এখানে একটা পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই নির্বাচনটি, তিনি একজন সিটিং এমপি লেবার পার্টির, এখন তার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে গেছেন, যদিও তিনি বলছেন এটি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখানে সাবেক স্বামী স্ত্রীর লড়াই আমরা দেখব। তবে এই আসনটিতেও আফসানার জয়ের সম্ভাবনা রয়েছে। আর পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, যেখানে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র লুৎফুর রহমান রয়েছেন, এখন তিনি কাকে সমর্থন দিচ্ছেন? তিনি রোশনা রাকি দিচ্ছেন নাকি
নাকি স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুরকে দিচ্ছেন, এটি নিয়ে টাওয়ার হ্যামলেটে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং প্রতিদিনই আমরা দেখছি গাজা 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 চিৎকার। অর্থাৎ গাজা ইস্যুকে কাজে লাগিয়ে বেথনাল গ্রিন অ্যান্ড ব নির্বাচনী এলাকায় নতুন একটি সমীকরণের ছক আঁকছে একটি গোষ্ঠী। তবে রুশনারা আলীর জয়ের সম্ভাবনা যতটুকু সহজ ছিল, এই গাজা ইস্যু এবং বাংলাদেশকে নিয়ে স্যার কিয়ার স্টারমারের মন্তব্য রুশনারাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, এটি বলতে হচ্ছে। রুশনারার ভোট কমবে এমনটাই মনে হচ্ছে। এবং আরও একজন প্রার্থী আছেন রাবিনা। তবে এখানে ইকুয়েশনটি হচ্ছে এরকম, যেহেতু রাবিনা এবং আজমল মাসুর দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত, দুজনেরই বাংলাদেশি ভোট ভাগ হয়ে যাবে। অন্যদিকে রুশনারা 50%-এরও বেশি ভোট পেয়েছেন গত নির্বাচনে। তো এই আজমল মাসুর যখন এর আগে নির্বাচন করেছিলেন তিনি প্রায় 9,000-এর কাছাকাছি, অর্থাৎ 10,000-এর নিচে তার ভোট, অর্থাৎ রুশনারা 33,000-এর উপরে ভোট। তো সেক্ষেত্রে এই দুজন কতটুকু ভোট টানতে পারবেন এটি আগামীকালকে বোঝা যাবে। তবে দুজনের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ভোট ভাগ হয়ে যাবে, কিন্তু অন্যান্য কমিউনিটির ভোট তো আর এই দুজন তেমন পাচ্ছেন না। সেই ভোট লেবার পার্টির ভোট ব্যাংকটা আসলে রুশনারার থাকবে, সে কারণেই রুশনারার জয়ের সম্ভাবনা রয়েছে এবং রাজনীতিতে অত্যন্ত দক্ষ এবং পরিপক্ক একজন ব্যক্তিকেই ব্রিটিশ পার্লামেন্টে দেখতে চায় ব্রিটিশ বাংলাদেশিরা। জি, শামীম আজাদ, মানে বাংলাদেশি বংশোদ্ভূতরা এবার সবচেয়ে বেশি 34 জন বিভিন্ন দল থেকে এবং স্বতন্ত্র নির্বাচন করছেন। ব্রিটেনের রাজনীতিতে আসলে কতটা প্রভাব রাখছে বাংলাদেশি বংশোদ্ভূতরা? প্রভাব যে রাখছে তার প্রমাণ যে তারা হচ্ছে নির্বাচন প্রার্থী হতে পারছেন। এখানে প্রার্থীতা পাওয়ার ব্যাপারে তানভীর যেরকম বললেন, কয়েক স্তর পার হয়ে যেতে হয় এবং সেই স্তরগুলো যেহেতু তারা পেরোচ্ছেন এবং অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে তারা প্রার্থীতায় জয়লাভ করেছেন, সুতরাং তাদের প্রভাবটা বোঝা যায়, তাদের দলগতভাবে তাদের প্রার্থীতা বোঝা যায়। তারপরে তাদের প্রভাব রাখতে পারবেন তারা মানে পুরো জাতীয় দলের কোন দলের তারা সমর্থনে এগিয়েছেন এবং তাহলে কতটুকু কাজ করতে পারবেন। আমি ওই জায়গাটুকুতে ফেরত যেতে চাই, কারণ আমি রুশনারা আলীর কনস্টিটিউয়েন্সির অধিবাসী এবং রুশনারা আলী যখন প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তখন আমি তার জন্য কাজ করেছি স্বেচ্ছাসেবক হিসেবে, বাড়ি বাড়ি গিয়ে তার জন্য বলেছি এবং এ যাবৎ রোশনারার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। রোশনারা যে এই চ্যালেঞ্জের মুখে পড়ছেন এবং প্রতিদিনই তার সঙ্গে যে সংবাদ ব্যক্তিগতভাবেও পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে যে এটা লড়াইয়ের মুখে পড়েছেন। কিন্তু এই কথাটি আমাদের টাওয়ার হ্যামলেটসবাসীর, যেটা যদি ইতিহাসের উল্টো হয়ে যায় তাহলে তো বলার কিছু নেই, ব্যতিক্রম হতেই পারে, কিন্তু এই বাড়া সবসময়ই শ্রমিক দলের ছিল এবং বিপুল ব্যবধানে সবসময় শ্রমিক দল প্রার্থী জয়লাভ করেছেন। এবং তানভীরের খুবই চমৎকার একটা বিশ্লেষণ হলো এই যে আজমল মাসরুর তিনি কিন্তু বিশেষভাবে এখন যদি বৈশ্বিকভাবে আমরা দেখি, যত অসন্তোষ আমরা দেখি, যে আমরা মনে করি যে ধর্মকে কেন্দ্র করে একটা রাজনীতি গড়ে উঠেছে, আজমল কিন্তু সেভাবেই পরিচিত। এবং তারপরে হচ্ছে তার চাইতে যদি তাকে না দিতে চান ভোট, কিন্তু রোশনারাকে না দিতে চান, তাহলে রাবিনা নেবেন, অর্থাৎ ভাগাভাগি ভোট হবে গিয়ে এটা রোশনারা নয়, আজমল এবং রাবিনার মধ্যে। আমি মনে করি আমাদের রোশনারা আলী জয়ী হবেন। এখনো তিনি আসলে ছায়া মন্ত্রিসভার মন্ত্রী এবং আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখব। আমার শেষ কথাটি বলে নেই, সেটি হচ্ছে এই, আপনারা লক্ষ্য করবেন ব্রিটেনের রাজনীতি বলুন এবং ব্রিটেনে যদি বাংলাদেশি জনগোষ্ঠী কারা ভালো করছে সেভাবে যদি দেখেন, এখন যদি আমরা লিঙ্গের ব্যাপারে যাই, বেশিরভাগই কিন্তু নারী শক্তি যে এখানে সুযোগ পেয়ে একটা জায়গায় যেতে পারে। নারী শক্তি পশ্চাতে গেলে এরা কখনো এই জায়গাটা পাবে না। সেই জন্য আমার মনে একটা হাহাকার হয়, বাংলাদেশের মেয়েদেরকে ক্রমশ পেছানোর একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে, একটা গোরামের মধ্যে পাঠানো হচ্ছে। এবং মনে আপনি শুনে খুশি হবেন যে আমাদের এই নারী যারা ছিলেন মন্ত্রী পরিষদে বা যারা ছায়ামন্ত্রী হয়েছিলেন, তাদের কিন্তু কোনো দুর্নাম কেউ শোনেনি, কোনো কারণে তাদেরকে মুখ নিচু করতে হয়নি। সুতরাং আমাদের প্রভাব নিশ্চয়ই পড়বে। জি, অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, যদি 1 মিনিটের মতো আমার হাতে সময় আছে, যদি একটু বলেন যে বাংলাদেশি বংশোদ্ভূতরা যারা ছায়ামন্ত্রী হিসেবে
আছেন। যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাদের অনেকেই হয়তো মন্ত্রী হবেন, ক্যাবিনেটে আসবেন, সেরকম আশা করছেন অনেকেই। কি ধরনের প্রভাব রাখতে পারবে সরকারেও বাংলাদেশি বংশোদ্ভূতরা? দেখুন, নিশ্চয়ই যেহেতু এই সরকারটা হবে লেবার পার্টির সরকার এবং আমরা জানি যে তারা পলিটিক্যালি খুবই লিবারেল, এবং সেক্ষেত্রে বাংলাদেশি অভিবাসন যারা প্রত্যাশী তাদেরকে নিয়ে যে কমেন্ট ইতিমধ্যেই করেছে, অর্থাৎ লেবার পার্টির যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমরা ধরে নিলাম ধরুন স্যার কিয়ার স্টারমার, তো তার যে কারণে একটি বিতর্কের তিনি শুরুতেই পড়েছেন, যে জন্য তার এক ধরনের দুর্বলতা বাংলাদেশিদের প্রতি থাকবে, কারণ তিনি কিন্তু ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন এবং তার যে বক্তব্য সেটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন। কাজেই আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশি কমিউনিটি কিংবা আমাদের যেমনটা কবি শামীম আজাদ বলছিলেন যে আমাদের যে ফিমেলরা ওখানে রয়েছেন বা নারীরা রয়েছেন, তারা যদি নির্বাচনে জয়ী হতে পারেন, তারা মন্ত্রী পরিষদে থাকবেন, এবং আমার ধারণা আপনি যেমনটা প্রত্যাশা করেন যে তারা সরকারেও এক সময় প্রভাব বিস্তার করবেন, কিংবা নীতি গ্রহণের ক্ষেত্রে কিংবা নীতি পরিবর্তনের ক্ষেত্রে তাদের একটি মুখ্য ভূমিকা থাকবে। এবং সর্বোপরি বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমিও তাদের মঙ্গল কামনা করি যে তারা যে দল থেকে নির্বাচিত হন না কেন, বাংলাদেশের জন্য, বাঙালি কমিউনিটির জন্য তারা কাজ করবেন, সে প্রত্যাশা আমাদের সকলের। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা, শামীম আজাদ এবং সহকর্মী তানভীর আহমেদ যুক্ত হবার জন্য।